আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। শুরুতেই একটা সুসংবাদ, যেটা আপনারা অধিকাংশই ইতিমধ্যে পেয়ে গেছেন। নিউ ইয়র্কের যুবলীগ নেতা মিজানুর রহমান সকালে মুক্তি পেয়েছেন। অনেকেই বলার চেষ্টা করেছিলেন যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মারার অপরাধে নিউ ইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু গতকাল আমি বলেছিলাম যে এই ডিম মারার অপরাধে এসব পশ্চিমা বিশ্বে কোনো পুলিশ কাউকে গ্রেপ্তার করে না, বরং মিজানের বিরুদ্ধে এই বিএনপির একজন একটা ফলস এলিগেশন দিয়েছিল পুলিশের কাছে। পুলিশকে বলেছিল মিজান ছুরি নিয়ে তাকে মারতে এসেছে এবং মিজানের কাছে সম্ভবত গান আছে, বন্দুক আছে। তো এরকম একটা অভিযোগ করলে পুলিশ যেটা করে, যার বিরুদ্ধে অভিযোগ তাকে থানায় নিয়ে আসে। তো সেই মিথ্যে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। পুলিশ চেক করে দেখেছে মিজানের কাছে ছুরি নাই, বন্দুক তো দূরের কথা। এবং কালকেই আমরা বলেছিলাম যে মিজান আদালতে গেলেই সকালে জামিন পেয়ে যাবে। নিউ ইয়র্কের মহামান্য আদালত তাকে মুক্তি দিয়েছে এবং এখন মিজান চাইলে ওই যে মিথ্যে অভিযোগ করেছে যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। মিজান সেটি করবেন কিনা সেটি তার সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু মুক্তি পাওয়ার পরে এখানে দুটো জিনিস, যে মিজান যখন বন্দী ছিল তখন আমাদের এই আমেরিকার যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আছে, তাদের নেতা কর্মীরা যেভাবে থানায় ছিল, যেভাবে মিজানকে সাহস দিয়েছে, এবং মুক্তির পরে মিজানুর রহমান যে বক্তৃতাটি দিয়েছে সেটি আমাদের অনেককেই ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আমি চাইবো সেই বক্তৃতাটা আপনারা একটু শোনেন। বক্তৃতার পরেই আমি এই ডক্টর ইউনূসের নিউ ইয়র্কের কিছু গোপন মিশন নিয়ে কথা বলবো। বছর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চটুকু দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যেই ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই। কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব। তবে আমাদের বাইক অনেক, প্রায় 200 থেকে 250 নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন। আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে একা মিজান চৌধুরীর কৃতিত্ব নয়, কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আপনাদের। আমরা পরিশেষে একটা কথা বলতে চাই, যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, আমি শুধু একটি কথা বলতে চাই, কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে এবার নিউ ইয়র্কে এসেছেন, শুধুমাত্র জাতিসংঘের একটি সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়ার জন্যই তিনি 700 কোটি টাকা ব্যয় করে এই বিশাল বহর নিয়ে এবার আসেননি। তার অনেকগুলো হিডেন এজেন্ডা আছে। আজকে একটি উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের বলবো। এমনি আপনারা দেখেছেন যে তার সেই চিরচেনা হাসি হাসি মুখ, প্রোটোকল মেনে ছবি তোলা, আবার দেখলাম কোথায় একটা পুরস্কারও পেয়েছেন। পুরস্কার নেটওয়ার্কের মাধ্যমে পাওয়ার ব্যাপারটা তিনি খুব ভালো বোঝেন। তো এই যে
যে মানুষটাকে আমরা দেখছি বিভিন্ন জনের সাথে কথা বলবেন, বিশ্বমঞ্চে বক্তৃতা দেবেন, হ্যাঁ, এবং তার সরকারি বয়ানে যেটা বলা হয়েছে যে কূটনীতি, উন্নয়ন আর গণতান্ত্রিক রূপান্তরের বার্তা নিয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন, এই যে কথাবার্তাগুলো আমরা শুনছি, এর আড়ালে ডক্টর ইউনূসের মুখ জুড়ে একটা সূক্ষ্ম বেদনা খেলা করে যাচ্ছে। এটা আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না, কারণ তিনি যে বিশ্বব্যাপী একটা সুনাম অর্জন করেছিলেন, আমাদের বাংলাদেশের একজন মানুষ হয়ে গ্লোবাল সেলিব্রিটির তকমা গায়ে জুটেছিল, নোবেল পুরস্কার একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশের, তাকে সমাজের অন্য স্তরে নিয়ে গিয়েছিল। তো এই যে দীর্ঘদিনের বিল্ড তৈরি করা একটা ইমেজ, সেই ইমেজটা কিন্তু আজকে ভীষণ হুমকির মুখে পড়েছে। বাংলাদেশে সহিংসতা, অর্থনৈতিক অস্থিরতা, রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে তিনি যেন ব্যাড গভর্নেন্স বা দুঃশাসনের এক প্রতীক হয়ে উঠছে। এই যে তিনি একদিকে গ্লোবাল মিডিয়ায় টাকা দিয়ে তার পক্ষে বিভিন্ন সংবাদ ছাপান, তার প্রেস সচিব থেকে শুরু করে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো তার গুণগান গায়, বাংলাদেশের মানবাধিকার ভুলণ্ঠিত, সাম্প্রদায়িকতা চরমভাবে বিরাজ করছে, গণতন্ত্র নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, তারপরে এগুলো নিয়ে আবার স্বীকার করারও কোনো মানসিকতা নেই। আপনাদের কি ধারণা যারা বিদেশে যেসব সরকার রয়েছেন, যাদের দূতাবাস বাংলাদেশে আছে, তারা কি বাংলাদেশের প্রকৃত চিত্রটা তাদের সরকারের কাছে পাঠায় কিনা? অনেক সময় এমন হয় যে তারা বাংলাদেশের মিডিয়া অনেক কিছু বলে, কিন্তু সত্যি যেটা ইউনূস যে ফেল করতেছে, এই ফেইলরের রিপোর্টটা কিন্তু তারা তাদের নিজস্ব চ্যানেলে মূল দেশের কাছে পাঠায়। সুতরাং এই অবস্থায় ইউনূস কিন্তু খুব ভালো করেই জানে যে তার আগামী দিনগুলো খুব বেশি ভালো হবে না। এখন যে লোকটা 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল, এখন সে চাইছে ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন দিয়ে কেটে পড়তে। আমাদের যে বিশ্লেষণ, যে খবর আমরা ঢাকা থেকে পাই, তাতে আমাদের কাছে মনে হয়েছে যে ফেব্রুয়ারিতে হয়তো ডক্টর ইউনূস নির্বাচন দিতে পারবেন না, তার আগেই তাকে হয়তো বিদায় নিতে হবে। তো দুটো সম্ভাবনাই রয়ে গেছে। একটা ধরে নিই যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি যে নির্বাচনটি তিনি করবেন সেটি আবার হবে নিয়ন্ত্রিত নির্বাচন। সেই নির্বাচনটি ইনক্লুসিভ হবে না। অলরেডি আওয়ামী লীগকে বাদ দেওয়া হচ্ছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়ার জন্য আওয়াজ তোলা হচ্ছে, 14 দলকেও হয়তো বাদ দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করা হবে। তো এই অবস্থায় যেটা চেষ্টা করা হচ্ছে যে নিজেদের নিয়ন্ত্রিত একটা নির্বাচনের মাধ্যমে পছন্দের দলকে ক্ষমতায় দিয়ে ডক্টর ইউনূস চলে যাবেন। এটা হলো ভালো অপশন। অল্টারনেট যেটা হলো যে তার আগেই তার একটা অসম্মানজনক বিদায় নিতে হতে পারে। তো সেইটা সবকিছু মাথায় রেখে তিনি এটা ধরে রেখেছেন তার হয়তো ক্ষমতা থেকে চলে যাবার পরে আর বাংলাদেশে বসবাস করা হবে না। তিনি কোন দেশে থাকবেন এটা নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে। অনেক দেশই তার তার একটা পছন্দের দেশ হলো ফ্রান্স, কিন্তু ফ্রান্স থেকে এখন পর্যন্ত যেসব ইঙ্গিত, যেসব খবর আমরা পেয়েছি, ফ্রান্সে তিনি ক্লিয়ারেন্সটা পাননি। ইস্ট তিমুর তার ফ্রেন্ড তার সেখানে প্রেসিডেন্ট, ইস্ট তিমুর তাকে নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। কিন্তু এইবার নিউ ইয়র্ক সফরে যে এই যে ডক্টর ইউনূস যে বিভিন্ন জনের সাথে মিটিং করবেন, হাই হ্যালো করবেন, এখানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সাথে তার দেখা হবে, অনেক দেশের সরকার প্রধান বা অনেক দেশের প্রতিনিধির সাথে দেখা হবে, তিনি তার পছন্দের দেশগুলোর প্রতিনিধিদের সাথে আসলে নেগোশিয়েট করবেন যে তার বাকি জীবনটা তিনি সেই দেশে থাকতে পারেন কিনা। তিনি মরিয়া হয়ে একটা সেফ এক্সিট খুঁজছেন। এবারের নিউ ইয়র্ক সফরে তার অন্যতম গোপন মিশন হলো একটা সেফ এক্সিট নিশ্চিত করা। আরো খবর নিয়ে আসবো, আমেরিকা সফরের আরো ইন্টারেস্টিং খবর আমাদের কাছে আছে, আরো কিছু খবর তৈরি হবে। আমার রাজনৈতিক সহযোদ্ধা, আওয়ামী পরিবারের সহযোদ্ধাগণ এবং যারা আমার মতন দালাল, তাদের সকলকে আমি জানাই আমার মুজিবীয় শুভেচ্ছা। কিন্তু ভাই, খুব কষ্টে আছি। কালকে আমার মতন এরকম দালালগুলোকে আমি দেখি নাই। আমাদের দালালরা কোথায় গেল? সবাই কি ঘুমায়ে পড়ছিলেন ভাই?
দালাল ভাইয়েরা আপনারা জাগেন, আপনারা জাগেন। আপনারা যতক্ষণ পর্যন্ত আমাদের সহযোগিতা না করবেন, এই আমার মতন দালালদের সহযোগিতা না করবেন, ততক্ষণ পর্যন্ত তো আমাদের এই দালালির খেতাব পাবো না। তো আজকে আপনাদের একটা কথা বলি ভাইজান, আপনারা অনেক ভাই গত 3-4 দিন যাবত ব্যাপক সাপোর্ট করছেন। এই সাপোর্ট আরো বেশি চাই। এই সাপোর্ট যাতে পিনাকি বা ইলিয়াসের চেয়ে বেশি হয় আমাদের সাথে, সেইটা চাই। আজকে দয়া করে সবাই কমেন্টসে একটা কথাই লিখবেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। আজকে এই লেখাটার উপরেই, অন্য কোনো কমেন্টসের দরকার নাই। প্রয়োজনে একজনে 50 বার এই কমেন্টস করেন, কিন্তু একটাই কমেন্টস হবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। সাবস্ক্রাইব করেন, অন্যদেরকে উৎসাহিত করেন। আমার মতন দালাল যারা আছে তাদের বলেন যে দালালি এইখানেই করো, কারণ ছাত্রীদের পেছনে দালালির চাইতে আমরা আমাদের পেছনেই করি, যেহেতু আমরা আওয়ামী লীগের দালাল। তো এতক্ষণ আপনারা আমার অনেক কথাই শুনলেন। সরি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কারণ আমি আমাকে দালাল বলতে ভালোবাসি। আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল। আমি কোনো ভাই লীগের দালাল না, ভাইয়ের দালাল না। আমি আওয়ামী লীগ আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর দালাল। থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, জনাব মাহফুজ আলম উনি এক সাংবাদিক সম্মেলনে কি কথা বলেছিলেন এবং কি ওনার এত ভয়। এত বড় একজন পালংবাদ নেতা, উনি ভয় পেয়ে গেলেন আমার পালংবাদ। তো আসুন চলুন একটু পালংবাদ ভাইয়ের 2-1টা কথা শুনে এরপরে আসছি আবার। তো এখানে আমি 3-4টা ভিডিও দেখাবো যেগুলোর উপরে আমি কথা বলবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। তো বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। তারপরে ধরেন আরো এরকম জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইল। অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। কারণ হচ্ছে গত 1 বছরে আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না, সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না, ছিল বিএনপি জামাতের লোকরা। রাজনৈতিক দলগুলো আসলে চাইলে, আমি যেটা বললাম, এই সরকারের আমলে অনেকগুলো জিনিস ফ্যাসিলিটেট করতে পারত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো ভাইজানেরা, ভিডিওগুলো দেখলেন। প্রথম ভিডিওতে সেই আমাদের পালংবাদ নেতা মাহফুজ আলম সাহেবের না কাঁপছে। তো শুধু ওনার না, আসলে এটা পুরো আপনার এই পারিষদ বর্গের নানাই কাঁপছে। এই যে ইনুস কাকা বুড়া মানুষ, ওনারটা তো দাঁড়াই না। ওনার এখন কি করতে হয় জানেন? ওনার এখন ওই যে তাবা লামিয়া মোর্শেদের সাথে উনি যখন থাকতে যায়, তখন ওনাকে গ্যাসের চুলাতে তাবা দিয়ে সেটার উপর সেঁকতে হয় 5 মিনিট। এরপরে যায় 20% খাড়ায়, তাছাড়া খাড়ায় না। তো ওনাদের সবারই দানা কাঁপছে জোরে। এখন দেখেন এই কাপাকাপিটা কিন্তু আসলে কোথায়? এই কাপাকাপিটা কিন্তু অনেক কিছুতে আছে। ওনারা ভেবেছিলেন যে আওয়ামী লীগকে ব্যান করে পুলিশ আর্মি দিয়া দৌড়াইয়া ঘরবন্দি করে রাখা যাবে। কিন্তু ওই যে আমার ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, রাজনৈতিক সহযোদ্ধারা, ওরা কিন্তু কয় যে না না না, আমরা তো কোনো কিছুই করব না গোপনে, হবে না কোনো কিছু গোপনে, সব হবে ওপেনে। সুতরাং ওনারা 5 জন পারুক, 10 জন পারুক, 500 জন পারুক, আর 1000 পারুক, কন্টিনিউ আছে ঝটিকা মিছিল বা এমনি মিছিল ধরতেছে, আমাদের নেতাদের ধরতেছে, কিন্তু কোনো ভয় ডর নাই আমার ভাইদের কাছে। এখনো যাদের কাছে একটু একটু ভয় ডর আছে, তাদেরকে ওই থিওরি দেন, আমরা কারা, আমরা দালাল, আমরা কারা, আমরা দালাল, আমরা দালাল ভাই। ও ভাই দালাল, ঘরে থাক আর বাইরে থাক, তুমি আমি সবাই দালাল, বাইরে হইতে হবে এই রাস্তায়।
সুতরাং আমাদের এই মিছিলগুলা, আমাদের এই প্রোগ্রামগুলা যেগুলো আমরা করি, ভিডিও করি, আবার ওপেন ছেড়ে দেই, এইটা তাদের আতঙ্ক যে মানে আওয়ামী লীগের এই দালালগুলার কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, আর সেই জন্যই কাঁপছে। এবং ওনাদের এই কাঁপাকাঁপি অতি দ্রুত আসবে যখন ওনারা পাছার নিচে আর চেয়ারও পাবেন না। দ্বিতীয় একটা ছবি দেখেছেন, হান্নান মাসুদ, উনি মাপ চেয়েছেন, মহামান্য হান্নান মাসুদ। কেন? ওই যে ওনারা যে চাঁদাবাজ সারা বাংলাদেশে লাগাইছিলেন, যেখান থেকে কমিশন খাইতেন উনি, সেই চাঁদাবাজদের 2 জন আবার ধরা গিয়েছেন, যাদেরকে এর আগে উনি ছাড়িয়ে এনেছিলেন। সেই চাঁদাবাজরা ধরা খাওয়ার পর আজকে নাকি ক্ষমা চেয়েছেন। আমি এটা একটা পত্রিকায় দেখলাম, কইতাম পারতাছি না, যুগান্তর বা জনকণ্ঠ এরকম একটা হবে। আচ্ছা, ফটো কাটে তো দিয়েই দিছি, ওইটা তো দেখছেনি। তো তুমি ক্ষমা চাও কেন? তুমিই তো চাঁদাবাজের নেতা মোংলা মাসুদ। এই মোংলা মাসুদ তারাই তো সবকিছু করছে না। এবং এরপরে দেখেন, এটা ভিডিও দেখেন, একটা বাচ্চা ছেলে শেখ হাসিনার জন্মদিনের দিন পোস্টার চালাচ্ছে, লাগাচ্ছে। এইটা হচ্ছে যে তাদের মধ্যে আরেক ভীতি। হঠাৎ করে শেখ হাসিনার জন্মদিন পালন করতেছে পোলাপাইন, সারা দেশের সব জায়গায় পোস্টার লাগাই দিচ্ছে, এইটা তারা কল্পনা করতে পারে না। এইটাও তাদের জন্য একটা ভীতি। মানে আমরা যে আতঙ্ক তৈরি করতে পারি, তাই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আতঙ্ক তৈরি করে, যে কখন কি হয়। দেখেন না, ইউক্রেনে চাইলে রাশিয়া তো ডিরেক্ট একটা বোম মেরে গোটা ইউক্রেন ধ্বংস করে দেয়, তা করে নাই। ছোট ছোট ড্রোন পাঠায়। প্রথমে পাঠাইতো 2টা 4টা 5টা, এরপরে পাঠাইতো শখানেক 150, এখন পাঠায় হাজার হাজার। মানে তোদের ড্রোন দিয়েই মারবো। তা আমাদেরও কাজ, প্রথমে ছোট ছোট মিছিল, এখন বড় বড় মিছিল, ভবিষ্যতে আরো টিসিয়া টিসিয়া মিছিল করব। এগুলো করেই কিন্তু আমরা তোদের রাতের ঘুম হারাম করব, এছাড়া তোদের কোনো উপায় নাই। আমরা হারাম করবই, আমরা আছি, আমরা দালালরা আছি, আমরা এই কাজেই আছি। আরেক মেয়েকে দেখলেন না, যে এটা ফেসবুকে কালকে, আমি যদি ভিডিওটা আপনাদের এখানে দেনে, যে উনি কুকুরকে খাইয়েছেন কেক কেটে। কার জন্য কেটেছেন কেক? শেখ হাসিনার জন্য। আরে বেডি, তুই শেখ হাসিনার জন্য কেক কাটছিস, কিনছিস তো শেখ হাসিনার জন্য। এবার তুই কুকুরকে খাওয়াইছিস, একটা প্রাণীকে খাওয়াইছিস, কারণ কুকুরের তো কোনোদিন একটা চকলেটও খাওয়াস নাই। আজকে শেখ হাসিনার নামের উচিত একটা কেকই খাওয়াইনি। আর গত 2 দিন ধরে সারা বাংলাদেশের বিভিন্ন কেক পেস্ট্রির দোকানে অতিরিক্ত বেচা হয়েছে নাকি প্রচুর কেক। কারণ ওই যে আমার মতো দালাল, আমার মতো আমার ভাই বোনরা সবাই কেক কিনা নিজেরা হইলো কাটছে, আবার সেই ফটো ফেসবুকে চালাই দিছে, সেই ফটো বিভিন্ন মিডিয়াতেই দিয়ে দিছে। এগুলো হচ্ছে যে তাদের আতঙ্ক, যে তারা যে আতঙ্কিত, এটি হচ্ছে যে সবচেয়ে বড় কথা। বিদেশের কোথাও কোনো মাটিতে তাদের পাড়া দিয়া উপায় নেই, যেখানেই যাইতেছে সেখানেই তারা ধোলাই খাইতেছে, ডিম খাইতেছে, আর না হইলে উস্টালাতি তো খাইতেছে। তাদের আতঙ্ক শুরু। এবং আপনাদেরকে এই মুহূর্তে আবারও বলি ভাইয়েরা, আজকের কমেন্টস শুধু শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। যারা সাবস্ক্রাইব করছেন সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা এবং স্যালুট। যারা করেন নাই তারা করবেন। ভিডিওগুলা বেশি বেশি প্রচার করেন, প্রয়োজনে চায়ের দোকানে বসে নিজে শুনেন না, এমনি চালাই দিয়ে আপনি চা খাইতে থাকেন, 3-4 মিনিট ভিডিও চলে, মানুষ শুনবে যে আমি কি কইতেছি। এটাই দরকার। আওয়ামী লীগ যখন বাইচা আছে, আমরা অনলাইন হোক অফলাইন হোক, রাস্তাতে হোক ঘরে হোক, আওয়ামী লীগ যা আছে এটা প্রমাণ করেন। এসব ওই যে ছাত্রীগুলা, যেগুলা ছাত্রী আওয়ামী লীগের সারাদিন গাইল দিব, এক লাইন আওয়ামী লীগের ভালো করবো, তাদের থেকে আনসাবস্ক্রাইব করেন। আমাদের মতন দালাল যারা, যারা গর্বের সহিত বলি দালাল, উন্নয়নের রূপকার শেখ হাসিনার সরকার, যারা এইসব কথা বলি, তাদের সাবস্ক্রাইব করেন, চালায় যান ভাই, যেভাবে পারেন চালান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।